আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বের আর্থ সামাজিক ও প্রযুক্তির উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ, ইউনেস্কো সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউপি নির্বাচনে সহিংসতা ও হতাহতের ঘটনায় ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ, দলীয় নির্বাচন দায়ী বলছে সুজন। করোনা টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা, শিগগিরই আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং লাগামহীন নিত্যপণ্যের বাজার, পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া দাম শীতের সবজির, ভোজ্য তেলের দাম আরও বাড়তে পারে বলছেন বিক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বের আর্থ সামাজিক ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখতে চায় বাংলাদেশ। প্যারিসে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রিমোট লার্নিং ও অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা দিতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কারের জন্য মনোনীত হয় ৫৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্য থেকে পুরস্কার অর্জন করে উগান্ডার আইটি প্রতিষ্ঠান এমওটিআইভি। প্যারিসে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের $৫০,০০০ ও সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা মঞ্চে উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও প্রযুক্তির অগ্রগতি সম্ভব। বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি। সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদানের প্রতি সব থেকে উপযুক্ত সম্মান। এর আগে ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রিমোট লার্নিং ও অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা দেওয়ার আহ্বান জানান। ক্ষতিকর বিষয়বস্তু ও ঘৃণাত্মক বক্তব্য ছড়াতে ডিজিটাল সরঞ্জাম এবং প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সমস্যার সমাধানে ইউনেস্কোর মতো সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। This august body to declare remote learning and online education as a global public good. I also call upon UNESCO to work as a matter of priority with governments, private sectors and other stakeholders to rally partnership and resources to make this happen. প্যারিস সফর শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ৬৫ থেকে ৭০% ভোটার উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের অনুকূল পরিবেশ ধরে রাখতে নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সারা দেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখরতা, তা ধরে রাখতে আমাদের সকল পক্ষকে আরও সতর্ক থাকতে হবে। ইউপি নির্বাচনে সরকার ও ইসির নির্লজ্জ ভূমিকা গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জাগবা আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় অভিযুক্তরা খালাস পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এ রায় গোটা নারী জাতির জন্য লজ্জার।
সরকার পুরো বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে দেখবেন খবরের কাগজ দেখবেন এত বড় বড় রামদা ছুরি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, চিন্তা করা যায়। আবার তারা মন্ত্রীরা বলছে যে না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়াঝাটি। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। এই বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন। ইতিমধ্যে প্রায় 100-র উপরে লোক মারাও গেছে আপনার গত কয়েক মাস। এর সবকিছুর মূলে হচ্ছে এই সরকার। দলীয় নির্বাচন ও ক্ষমতা প্রভাবের কারণে ইউপি নির্বাচন সহিংস রূপ নিচ্ছে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। দ্বিতীয় দফার ইউপি ভোটকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সংস্থাটির সম্পাদক বদিউল আলম মজুমদার। এদিকে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভোট পরবর্তী উত্তেজনা। ইকরামুল হক সাইমের রিপোর্টে বিস্তারিত। সংঘাত, সহিংসতা ও বর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দ্বিতীয় দফায় 834টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনী সহিংসতা ভোটের দিন প্রাণ গেছে 7 জনের। এর মধ্যে নরসিংদীতে 3, কুমিল্লায় 2, কক্সবাজারে 1 এবং চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। যদিও অনিয়মের ঘটনায় সারা দেশে মাত্র 10টি কেন্দ্র স্থগিত করে এই ভোটকে উৎসবমুখর দাবি করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা ইউপি ভোটের আগে সহিংসতায় আরও অন্তত 23 জন নিহত হয়। এর আগে প্রথম ধাপের ভোটে প্রাণ হারিয়েছিলেন 5 জন। 2 ধাপের ইউপি নির্বাচনে নিহতের সংখ্যা 35। মাননীয় কমিশন মনে করেন যে আমাদের এই ধাপের যেই 834টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে। অতীতে যেইভাবে নির্বাচন হয়ে আসছে গত কয়েক বছর থেকে, তারই ধারাবাহিকতা একটা সহিংস এবং অগ্রহণযোগ্য নির্বাচন হলো। এখানে সহিংসতা হওয়ার কথা নয়, কারণ মাঠের প্রধান বিরোধী দল এখানে অনুপস্থিত। তা সত্ত্বেও ব্যাপক সহিংসতা হয়েছে। এদিকে ভোট পরবর্তী উত্তেজনায় মানিকগঞ্জের সিংগাইরের জামিত্তা ইউনিয়নে যুবলীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তার বসতঘর, গোয়ালঘর ও মোটরসাইকেল পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় 2টি গরু। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন এই অগ্নিসংযোগ করে। সুবিধাবাদের রাজনীতি আমাদের কালো হয়ে দাঁড়িয়েছে, এটা একটা। আরেকটা হলো যে দলভিত্তিক নির্বাচনের ফলে যারাই ক্ষমতাসীন দলের মনোনয়ন পাচ্ছে তারাই নির্বাচিত হয়ে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। এই জন্য তারা অন্যরা যাতে মনোনয়ন না পায়, অন্যরা যাতে মাঠে না থাকে, সেই জন্য সকল রকম তারা ব্যবস্থা নেয়। মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনের ফল প্রকাশের পর মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় 6 পুলিশ সদস্য আহত হয়েছে। রাতে গাংনী উপজেলার রামনগর ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। ব্রিটিশ কাউন্সিলের অধীনে প্রাইভেট রেজিস্ট্রেশন করে যারা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা দেবে তারা টিকার রেজিস্ট্রেশন করতে পারছে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছে শিক্ষার্থীরা। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বাদ পড়া এসব শিক্ষার্থীদের টিকা দিতে শিগগিরই আলাদা ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ব্রিটিশ কাউন্সিলের অধীনে এ লেভেলের পরীক্ষা দেবেন রাজধানীর লালমাটিয়ার ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী তৈয়বা ইকবাল। প্রাইভেট কোচিং করে পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি এখন কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। তাই জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট থাকা সত্ত্বেও 16 বছর বয়সী এই শিক্ষার্থী এখন করতে পারছেন না করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন। সন্তানের টিকা পাওয়া নিয়ে চিন্তিত তার মা। সব স্কুল ফ্রেন্ডরা তো পাওয়া যাচ্ছে, এরাও পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? So it's been like that. I might not get it because I'm giving exams from a different institution. I'm under British Council. সবাই টিকা নিয়েছে, ও অনিশ্চয়তার মধ্যে। এই কোচিং সেন্টারে তো সব জায়গা থেকেই মানুষ আসতেছে, সবকিছু এখন স্বাভাবিক হয়ে গেছে, রিক্সায় উঠতেছে, গাড়িতে উঠতেছে, তো আরও এটা রিস্কি না? শুধু তৈয়বাই নন, প্রাইভেট রেজিস্ট্রেশন করে ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষা দেবে এমন বহু শিক্ষার্থীর টিকা পাওয়া অনিশ্চিত। স্কুলের থেকে এক্সাম দিচ্ছি না, আমি একটা এডেক্সেল ক্যান্ডিডেট, এ লেভেল এক্সামস দিচ্ছি। প্রাইভেট ক্যান্ডিডেট দেখে আমি কোনো জায়গায় রেজিস্টার করতে পারছি না ভ্যাকসিনের জন্য। যারা হচ্ছে স্কুলের ক্যান্ডিডেটস তারা কিন্তু পাইতেছে, কিন্তু প্রাইভেট ক্যান্ডিডেটস পাচ্ছে না। ইজ আ ভেরি বিগ প্রবলেম, কারণ আমার তো এসে ক্লাস করতে হচ্ছে, বাট উইদাউট ভ্যাকসিনেশন তো আই এম নট সেফ।
ঢাকায় ইংরেজি মিডিয়ামে ও এবং এ লেভেলে পড়ছে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী। সঠিক সংখ্যা না থাকলেও এদের মধ্যে বহু শিক্ষার্থী প্রাইভেট পড়ে পরীক্ষা দেয়। আর স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী ৩ লাখের কিছু বেশি। ঢাকা জেলার সিভিল সার্জন জানান কিভাবে তাদের টিকার আওতায় আনা যায় এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি কার্যক্রম শুরু হবে, যে আমরা একটা আলাদা ফরম্যাট হতে দিব, সেই ফরম্যাটের মাধ্যমে এরা আবেদন করবে যারা এরকম স্কুলে নেই কিন্তু ছাত্র বা ছাত্রী, এদের নামগুলো নিয়ে বা জন্ম নিবন্ধন নিয়ে আমরা এটাকে হোয়াইট লিস্টিং বলি। এই জন্ম নিবন্ধনগুলো আমরা সুরক্ষা অ্যাপসে এন্ট্রি দিব। যখন সুরক্ষা অ্যাপসে এই জন্ম নিবন্ধন এন্ট্রি হয়ে যাবে তখন ওরা সাধারণ ছাত্রছাত্রীদের মতোই কিন্তু রেজিস্ট্রেশন করে তারা টিকা নিতে পারবে। সেই ক্ষেত্রে হয়তো তাদের জন্য আমরা কোনো বিশেষ কেন্দ্র বা স্কুল আমরা ঠিক করে দেব। তিনি আরও জানান পর্যায়ক্রমে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। লাগামহীনভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম। বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত যোগান থাকলেও চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। সামনের সপ্তাহে ভোজ্য তেলের দাম আরও বাড়তে পারে বলে আগাম গুজব রটাচ্ছেন তারা। বাজার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। যেন নিয়ন্ত্রণের বাইরে নিত্যপণ্যের দাম। সরবরাহ বাড়লেও নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত অনেকের নাগালের বাইরে শীতের সবজির দাম। বাজারে শীতকালীন অধিকাংশ সবজির দাম ৭০ টাকার উপরে। আয় থেকে ব্যয়ের খরচটা খুব বেড়ে গেছে, মানে এত হাই যে সাধারণ জনগণের জন্য খুবই দুঃসাধ্য। মধ্যবিত্তরা আমরা এমনি শেষ। অনেক সবজির দাম কমছে কিন্তু সবজির দামটা একটু বেশি। যে 1 কেজি পেঁয়াজ কিন্তু সে হাফ কেজি পেঁয়াজ কিনেও সামাল পাচ্ছে না। বাসের ভাড়া বাড়াই দিছে, তেলের দাম বাড়াই দিছে, এই সবগুলোর ইম্প্যাক্ট কিন্তু এই সবজির বাজারও পড়ছে। কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমাদেরকে যাতে বাঁচতে পারি। নিম্ন আর মানুষের শেষ ভরসা মোটা চালের দামও 50 টাকা ছুঁই ছুঁই। সামনে নতুন চাউল নামার পরে একটু দামটা কম হইতে পারে আমরা আশা করতেছি। সয়াবিন তেলের বাজার এমনিতেই চড়া। আসছে সপ্তাহে কোম্পানিগুলো আবারও দাম বাড়াতে পারে বলে জানাচ্ছেন বিক্রেতারা। কোম্পানিরা শোনাইতেছে নাকি আরও বাড়বে 12 টাকা লিটারে, 2 দফে 7 টাকা আর 5 টাকা 12 টাকা 2 দফে বাড়াইবে। জ্বালানি আর ভোজ্য তেলের দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আটা ময়দার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে তা এখন শতকের ঘরে। দেশি মসুরের ডালের দামও শতক ছাড়িয়েছে। এক রাতের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতি কেজিতে 10 টাকা। আমিষের চাহিদা পূরণে কিছুটা স্বস্তি মাছ মাংসের বাজারে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে তা শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল যুব সমাজের গুরুত্ব অপরিসীম। দেশ ও মানুষের পাশে থাকতে যুব সমাজকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। বাংলাদেশের মর্যাদা আমরা সারা দুনিয়াতে ছড়াইয়ে দিব, এইটাই আমাদের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার। এবং আমরা যুব সমাজকে সারা বাংলাদেশের যুব সমাজকে আহ্বান জানাচ্ছি, আপনারা প্রগতির পক্ষে আসেন, বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আপনারা একত্রিত হন। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে কালীগঞ্জ উপজেলার লোহাকচি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী মালগড়া গোড়ল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, গতরাতে গরু আনতে ভারতে প্রবেশ করে তারা। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি চালায়। কাটাতার সংলগ্ন এলাকার ভারতীয় অংশে তারা নিহত হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাগড়াছড়িতে কৃষি জমির উপর নতুন করে চলছে ইট ভাটা তৈরির কাজ। জেলা সদরের কমলছড়ি লোকালয়ে এমন কাজে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাহাড়ে ইট ভাটা নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও নীরব প্রশাসন। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইটভাটার অনুমোদন নেই একটিরও, অথচ 30টির বেশি ইটভাটা চলছে বছরের পর বছর ধরে।
প্রচলিত আইনে জনবসতি, বন জঙ্গল ও পাহাড়ের কাছে ইটভাটা নির্মাণে কড়া বিধিনিষেধ থাকলেও তা অমান্য করেই চলছে কাজ। ফারাকেন্দ্রের ভাষায় যে ব্রিক পিলটা হচ্ছে, তাই আমরা সবাই মানে ফারাবাসীরা আতঙ্কে আছি। কাঁঠাল গাছে ফল আসতে পারে না, ফল আসার সময় আর ধান গাছে ধানের ছাড়াগুলো মারা যায়। বাড়ি উঠা যাবে না, হ্যাঁ, ব্রিক পিল করা যাবে না, প্রতিষ্ঠান করা যাবে না যেখানে আবাদি হয়। শুধু কৃষি জমিতে ভাটা স্থাপনই শেষ নয়, পাহাড়, জমির মাটি ও বনাঞ্চলের কাঠ পুড়িয়ে চলছে জেলার সবগুলো ইটভাটা, যা লোকালয়ের কাছাকাছি পরিবেশের জন্য হুমকি বলছেন পরিবেশ কর্মী ও স্থানীয়রা। আমরা মনে করি এই যে পুরোনো যেসব ব্রিক পিল আছে এগুলো বন্ধ করা হোক। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন কার্যকর হওয়ার পর সনাতন পদ্ধতির ভাটাগুলো বিলুপ্তির কথা থাকলেও খাগড়াছড়িতে তা একেবারেই মানা হচ্ছে না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রশাসন যদি একটু দৃষ্টি দিত তাহলে অন্তত পুরো বন্ধ না হলেও কিছুটা হলে নিয়ন্ত্রণ হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটাগুলোর দ্রুত অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য অর্জন এখন লাইফ সাপোর্টে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গ্লাসগো জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে এসে এমন হতাশা প্রকাশ করেন তিনি, যদিও যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ প্রতিশ্রুতিকে সম্মেলনের অন্যতম অর্জন বলে মনে করছেন অনেকে। এদিকে সমাপনী দিনে খসড়া জলবায়ু চুক্তি চূড়ান্ত করার তোড়জোড় চলছে। আরও জানাচ্ছেন রোকসানাইবা। পর্দা নামতে চলেছে স্কটল্যান্ডের গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনের। এখন পর্যন্ত কার্বন করসহ বেশ কিছু বিষয় আটকে আছে ধনী দেশগুলো। কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় সম্মেলনের শেষ মুহূর্তটিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের সাথে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। The last published report on national determined contributions showed that they would still condemn the world to a calamitous 2.7 degree increase. We are still careening towards climate catastrophe. So, as we open this much anticipated climate conference, we are still heading for climate disaster. কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনতে সরকার প্রধানদের প্রতিশ্রুতি না মেলার একই সংশয় আগেও জানিয়েছিলেন সম্মেলনের সভাপতি অলোক শর্মা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি দেশগুলোর প্রতি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজক, মধ্যস্থতাকারী ও বিশেষজ্ঞরা। তবে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিকে অগ্রগতি বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। promissory note in Paris, quietly edging towards default. জীবাশ্ম জ্বালানি উত্তোলন বন্ধ করা সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশগুলোর কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি চায় পরিবেশবাদীরা। এ দাবিতে এখনও গ্লাসগোর রাস্তায় বিক্ষুব্ধরা। তাদের অনেকেই বিশ্ব নেতাদের এই সম্মেলনকে তুলনা করেছেন সার্কাসের সাথে। আর এসবের মধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির নিত্য নতুন গবেষণা তথ্য জানাচ্ছেন বিজ্ঞানীরা। রোকসানাইফা, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মানিকগঞ্জের ৭ উপজেলায় চলছে তীব্র সার সংকট। শীত মৌসুমের সময় মতো সার না পেলে রবি শস্য ফলনে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। ডিলারদের অভিযোগ, পরিবহন সংকট থাকায় টাকা জমা দিয়েও সার পাচ্ছেন না তারা। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুটে নেয়ার চেষ্টা করছে। সার সংকটের পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হতাশ এ জেলার কৃষকরা। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। সতীর্থদের মধ্যে একজন অন্যজনের দিকে অভিযোগের আঙুল না তোলার অনুরোধ জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ড্রেসিং রুমে ক্রিকেটারদের তিনি ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। এ সময় ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন এবং অন্তর্বর্তীকালীন কোচ সাকলায়েন মুস্তাক পুরো টুর্নামেন্টে শিষ্যদের খেলার প্রশংসা করেন। ना कोई किसी के पे उंगली उठाए कि उसने ऐसे कर दिया, उसने वैसा कर दिया, उसने ये कर दिया, उसने वो कर दिया। हमने एज अ टीम সবারই কষ্ট আছে, সবাই ভাবছে আমরা কোথায় ভুল করেছি, কোথায় আরো ভালো করা যেত। এটা নিয়ে কথা বলার কিছু নেই। আমাদের যে বন্ধন তৈরি হয়েছে তার জন্য ভেঙে না যায়। ভাইয়েরা, এই বন্ধন সহজে তৈরি হয় না, তাই কেউ কারোর দিকে আঙুল তুলবে না, ও এটা করেছে, ও এই ভুল করেছে। একটা কথা মনে রাখতে হবে, চেষ্টা নিজের হাতে, কিন্তু ফল আমাদের হাতে নেই। আমরা এই ভুল থেকে শিক্ষা নেব। এবার পার্টেক্স খেলার খবর। কলম্বিয়াকে হারিয়ে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল। সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলার শুরু থেকেই গোল পেতে মরিয়া সেলেসাওরা 27 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু পাকেতার শট রুখে দেন কলম্বিয়া গোলরক্ষক। 36 মিনিটে দানিলোর শট ফিরে আসে পোস্টে লেগে। অবশেষে 72 মিনিটে অলিম্পিক লিও মিডফিল্ডার পাকেতার গোলে এগিয়ে যায় তিতের দল। সেই গোল আর শোধ করতে পারেনি কলম্বিয়া। এই জয়ে 34 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল। রাজধানীর আর্মি গলফ ক্লাবে শুরু হলো পঞ্চম আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দেশ বিদেশের 700 খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মুশফিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি, কর্নেল এস.এম. শওকত আলী, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মঞ্জুর সিদ্দিকী এবং আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হাসান। 13 নভেম্বর শেষ হবে এই টুর্নামেন্ট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বের আর্থ, সামাজিক ও প্রযুক্তির উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ, ইউনেস্কো সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউপি নির্বাচনে সহিংসতা ও হতাহতের ঘটনায় ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ, দলীয় নির্বাচন দায়ী বলছে সুজন। করোনা টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা, শিগগিরই আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং লাগামহীন নিত্যপণ্যের বাজার, পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া দাম শীতের সবজির, ভোজ্য তেলের দাম আরও বাড়তে পারে বলছেন বিক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।